মাইন্ডস জোনের পক্ষ থেকে আজকেও সবাইকে জানাই আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আজ আমি দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিষয়ক কিছু ছোট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো মন দিয়ে শোনার চেষ্টা করো এবং শোনো। তো পুষ্টিবিজ্ঞানে প্রথম যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ শরীরে খাদ্যের সদ্ব্যবহার, সেখানে আমরা পরিপাক, শোষণ ও বিপাক সংক্রান্ত তথ্য রয়েছে। তো সেখানে আমি প্রথমে ছোট প্রশ্নগুলি আলোচনা করছি। তো তোমাদের পরীক্ষিত শর্ট নম্বরের অনেকটাই বেশ প্রশ্ন সেখানে দেওয়া থাকে, অতএব ছোট প্রশ্নের উপর জোর দেওয়া উচিত ভালো নাম্বার পেতে হলে। আমি ছোট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি, তোমরা মন দিয়ে সব শোনার চেষ্টা করো। পরীক্ষায় সম্ভাব্য এই ছোট প্রশ্নগুলি থাকার সম্ভাবনা থেকেই যায়। তো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করছি, লালারসের পিএইচ এর মান কত? আমাদের যে শরীরে লালারস উৎপাদন হয় সেই লালারসের পিএইচ কত? উত্তর হচ্ছে 6.02 থেকে 7.05, অর্থাৎ মৃদু আম্লিক। আবার বলি, আমাদের শরীরে যে লালারস উৎপাদন হয় সেই লালারসের পিএইচ এর মান কত? লালারসের যে পিএইচ তা হলো 6.02 থেকে 7.05, অর্থাৎ মৃদু আম্লিক প্রকৃতি। এরপরে আমাদের লালারসে যে অজৈব উপাদান থাকে তার যে কোনো এক দুটির নাম বলো। আমাদের লালারসে যে অজৈব উপাদান থাকে তার নাম, অর্থাৎ কি কি অজৈব উপাদান থাকে। NaCl এবং KCl এই অজৈব উপাদানগুলি লালারসের মধ্যে অবস্থান করে। লালারসের মাধ্যমে রেচিত হয়, লালারসের মাধ্যমে রেচিত হয় এমন দুটি বস্তুর নাম যেগুলো লালারসের মধ্য দিয়ে বেরিয়ে যায়। লালারস দিয়ে আমাদের ভারী ধাতু পারদ এবং থায়োসায়ানিন নামক রাসায়নিক পদার্থ রয়েছে, যেগুলি হচ্ছে লালারসের মাধ্যম দিয়ে বেরিয়ে যায়। এরপরে আমাদের পাচক রস যে ক্ষরণ হয়, সেই পাচক রস ক্ষরণে একটি হরমোনের নাম বলো যা উদ্দীপনা যোগাচ্ছে এই পাচক রস ক্ষরণে। উদ্দীপক হরমোনটির নাম কি? উদ্দীপক সেই হরমোনটির নাম হচ্ছে উত্তর গ্যাস্ট্রিন নামক একটি স্থানীয় বা লোকাল হরমোন, যে হরমোনটি পাক রস অর্থাৎ সেখানে পাচক রস যে রয়েছে মূলত সেই তার ক্ষরণে সহায়তা করে। এরপরে বিভিন্ন খাদ্য উপাদান অনুযায়ী উৎসেচককে কটি ভাগে ভাগ করা হয়েছে? বিভিন্ন খাদ্য অর্থাৎ শর্করা, প্রোটিন, ফ্যাট এই জাতীয় খাদ্যগুলিকে ভেঙে ফেলার জন্য কি কি উৎসেচকের প্রয়োজনীয়তা রয়েছে, বা বলতে পারি যে কোন কোন উৎসেচক দ্বারা বিশ্লিষ্ট হয়ে যায়। 3 প্রকার উৎসেচক। কার্বোহাইড্রেট ভাঙার জন্য সাহায্যকারী যে উৎসেচক তাকে বলা হয় অ্যামাইলোলাইটিক উৎসেচক। দ্বিতীয়, প্রোটিন ভেঙে ফেলার জন্য যে উৎসেচকের দরকার তার নাম হচ্ছে প্রোটিওলাইটিক, এবং ফ্যাট ভেঙে ফেলার জন্য হচ্ছে লাইপোলাইটিক উৎসেচক। এই 3 প্রকার উৎসেচক, যে যার উৎসেচক নির্দিষ্টতা রয়েছে। প্রোটিওলাইটিকের মাধ্যমে প্রোটিন ভেঙে যায়, লাইপোলাইটিকের মাধ্যমে ভেঙে যায় ফ্যাট, এবং অ্যামাইলোলাইটিকের মাধ্যমে ভেঙে যায় কার্বোহাইড্রেট বা শর্করা। পিত্ত কোথা থেকে ক্ষরিত হয়? অর্থাৎ পিত্ত যে রয়েছে আমাদের শরীরে, সেই পিত্তের উৎপন্ন স্থান কোথায়? পিত্ত উৎপাদন হয় আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি অর্থাৎ যকৃৎ বা লিভার থেকে পিত্ত ক্ষরিত হয় আমাদের দেহে। সেই পিত্ত যে রয়েছে, পিত্তর মধ্যে দুটো পিত্ত লবণের নাম। পিত্ত লবণগুলি কি কি প্রশ্ন হতে পারে, তাহলে তোমরা সেখানে উত্তর বলবে। দুটি পিত্ত লবণ নাম হলো সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টারকোলেট। অর্থাৎ পিত্ত লবণ দুটোর নাম বলা হচ্ছে এখানে।
পিত্ত লবণের দুটির নাম হচ্ছে কি সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট এবং যেটা সোডিয়াম টারকোলেট। এই দু রকমের খাদ্য লবণ এখানে পাওয়া যায়। এরপরে পিত্ত কোথা থেকে নিঃসৃত হয় বলে দিয়েছি। পিত্ত রসের পিএইচ কত? পিত্ত রসের পিএইচ হচ্ছে 8.0 থেকে 8.6, অর্থাৎ এটা ক্ষারীয়। 8.0 থেকে 8.6। পিত্তের মধ্যে যে রঞ্জক পদার্থগুলি থাকে, সেগুলোর নাম কি? সেগুলোর নাম হচ্ছে বিলিরুবিন এবং বিলিভারডিন। পিত্ত রঞ্জকের নাম কি? বিলিরুবিন এবং বিলিভারডিন। এরপরে আমরা আসছি শর্করার সরল রূপ কি, অর্থাৎ কার্বোহাইড্রেট যে রয়েছে তার সরল রূপ কি, অর্থাৎ মনোমার হিসেবে এখানে রয়েছে গ্লুকোজের নাম। প্রোটিনের সরল রূপের নাম কি? প্রোটিনের সরল রূপের নাম হচ্ছে, প্রোটিনকে আমরা সরল রূপ অর্থাৎ প্রোটিন ভেঙে উৎপাদন হয় কি? প্রোটিন ভেঙে সেখানে আমরা জানি অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ প্রোটিনের সরল রূপের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আমাদের অপরিহার্য দুটি অ্যামাইনো অ্যাসিডের নাম, বা অ্যামিনো বলা হতে পারে অ্যামাইনো। আমাদের শরীরের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় দুটি অ্যামাইনো অ্যাসিডের নাম লাইসিন এবং লিউসিন। অর্নিথিন চক্র আমাদের শরীরে কোথায় ঘটে? অর্নিথিন চক্র অর্থাৎ যেখানে ইউরিয়া উৎপাদনের ব্যাপারটা থাকে, আমরা অনেকে ভুল করে সেখানে যেহেতু ইউরিয়া উৎপাদন হয়, তো সেখানে কি বলা হয়? কিডনির নাম বলে দেওয়া হয় বা বৃক্ক বা কিডনির নাম বলে দেওয়া হয়, কিন্তু না, আদৌ না। অর্নিথিন চক্র আমাদের শরীরে ঘটে যকৃৎ নামক যে গ্রন্থিটি রয়েছে, অর্থাৎ যকৃৎ বা লিভারের মধ্যে এই অর্নিথিন চক্রটি সম্পন্ন হয়। অর্নিথিন চক্রে ইউরিয়া উৎপাদন হয়, অর্থাৎ আমরা যেমন ইউরিয়ার নাম বলে সহজে অনেকে, যেহেতু ইউরিয়া আমাদের মূত্রের মাধ্যম দিয়ে ত্যাগ হয়ে যায়, তাই সেখানে কি বলে দেওয়া হয়? কিডনির নামটা অনেকে অতি সহজে বলে, কিন্তু উত্তরটি ভুল হয়ে যাবে। আমাদের অর্নিথিন চক্র ঘটে আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি যকৃতের মধ্যে হয়ে থাকে। রক্তে দুটি ফ্যাটের নাম। আমাদের রক্তে বিভিন্ন উপাদান রয়েছে, তার মধ্যে ফ্যাটও আছে। তো সেই দুটি ফ্যাটের নাম কি? কি কি ফ্যাট থাকে? কোলেস্টেরল এবং ফসফোলিপিড দুটি নাম বলা হলো। এইগুলি হচ্ছে ফ্যাট যেগুলো রক্তে পাওয়া যায়। এরপরে আমরা জানবো তাপন মূল্য হিসাবে, অর্থাৎ 1 গ্রাম ফ্যাট, প্রোটিন এবং কার্বোহাইড্রেট, এগুলি 1 গ্রাম দহনের ফলে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপাদন হয়? 1 গ্রাম ফ্যাটের ফলে হয় 9.3 কিলো ক্যালোরি। 1 গ্রাম প্রোটিন এবং শর্করার জন্য যথাক্রমে 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপাদন হয়। অর্থাৎ যথাক্রমে এখানে বলছি প্রোটিনটা ভেঙে উৎপাদন হবে কত? 4.1 কিলো ক্যালোরি, এবং কার্বোহাইড্রেট 1 গ্রামের তাপন মূল্য হচ্ছে 4.1 কিলো ক্যালোরি। মানব দেহে লিপিডের স্বাভাবিক পরিমাণ কত? আমাদের দেহে যে লিপিড থাকে তার স্বাভাবিক পরিমাণ কত? অর্থাৎ পার 100 ml 560 মিলিগ্রাম, 560 মিলিগ্রাম পার 100 ml। সেদ্ধ শ্বেতসারের উপরে কোন উৎসেচকটি ক্রিয়া করে তার নাম লিখুন। অর্থাৎ আমাদের যে খাদ্য যখন গ্রহণ করি তার মধ্যে যে সেদ্ধ শ্বেতসার থাকে, সেই সেদ্ধ শ্বেতসারের উপরে ক্রিয়াশীল উৎসেচকটির নাম কি? আমাদের লালারসেই পাওয়া যায়, কারণ আমাদের সেদ্ধ শ্বেতসারের যে পরিপাক ক্রিয়া তা আমাদের মুখগহ্বরে শুরু হয়ে যায় এবং সেখানে লালারসের সঙ্গে মিশ্রিত হয়। সেই লালারসের মধ্যে যে উৎসেচক অর্থাৎ ডায়ালিন, এটি হচ্ছে আমাদের শ্বেতসার বিপাকে সাহায্য করে থাকে। এরপর আমরা যে রেনিন কিভাবে দুধের পরিপাকে সাহায্য করে। রেনিন যে উৎসেচকটি রয়েছে তার মধ্যে
সেটি আমাদের দুধের পরিপাকে সাহায্য করে। অর্থাৎ রেনিন হচ্ছে দুগ্ধ যে প্রোটিন থাকে, যেটা হচ্ছে ক্রেসিনোজেন, ক্রেসিনোজেনকে কেসিনে পরিণত করে। অর্থাৎ প্রোটিন, দুধের মধ্যে যে প্রোটিন রয়েছে ক্রেসিনোজেন, সেই ক্রেসিনোজেনকে কেসিনে পরিণত করতে সাহায্য করে রেনিন নামক উৎসেচকটি। আচ্ছা, আরেকটা এখানে আরো কয়েকটা জিনিস ছোটখাটো আমরা নিয়ে আলোচনা করছি, যেমন হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে রক্তে যে আমাদের স্বাভাবিক গ্লুকোজ থাকে, অর্থাৎ আমাদের 100 ml রক্তে 80 থেকে 120 mg গ্লুকোজ থাকে। সেই পরিমাণ যদি বেড়ে যায়, অর্থাৎ 80 বা 120 যেটা রয়েছে থেকে তার তুলনায় যদি বেড়ে যায় পরিমাণটা, তাকে তখন বলা হয় হাইপারগ্লাইসেমিয়া। অর্থাৎ রক্তের স্বাভাবিক অপেক্ষা গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া। সহজ করে বলা যায়, আমাদের বলতো যে জিহার কাজ কি? আমাদের শরীরে আমাদের যে জিহা রয়েছে সেটি কি কাজ করে? আমাদের শরীরে জিহার প্রধানত কাজ কিন্তু কথা বলতে সাহায্য করে। দ্বিতীয় কাজ করব কি না, জিহা আমাদের খাদ্য যে চর্বণ এবং গলাধকরণ এবং স্বাদ অনুভূতি নেওয়া, এটাতে সাহায্য করে থাকে। অর্থাৎ জিহার কাজ দুটো তোমরা বলতেই পারবে এখানে। অর্থাৎ আমরা যে কথা বলছি, যে কথা বলতে গেলে আমাদের জিহার প্রয়োজন আছে, এবং খাদ্যবস্তু চর্বণ, তার গলাধকরণ এবং স্বাদ, অর্থাৎ জীবের মধ্যে বিভিন্ন রকম স্বাদ করগুলি অবস্থান করছে, যেখান থেকে আমরা টক, ঝাল, মিষ্টি, তেতো ইত্যাদি স্বাদ নিতে পারি। অর্থাৎ জিহার কাজ হচ্ছে সেখানে স্বাদ আস্বাদন। অর্থাৎ এটাকে আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করি। এরপরে বলা হচ্ছে শিশুকে 6 মাস বয়সের আগে শ্বেতসার সমৃদ্ধ খাদ্য দেওয়া হয় না কেন? শ্বেতসারযুক্ত, অর্থাৎ বলা হচ্ছে সেই শর্করা জাতীয় খাদ্য আমরা শিশুকে জন্মের যে 6 মাস পর্যন্ত বা তার সেই 6 মাস বয়সের আগে আমরা দেই না কেন? কিছু তো কারণ থাকবে। কারণ শ্বেতসার সমৃদ্ধ খাদ্য পরিপাকের প্রধান উৎসেচক হলো কি? টায়ালিন। তো সেই টায়ালিন 6 মাস বয়সের আগে এই উৎসেচকটা শিশুর দেহে পাওয়া যায় না, উৎপন্ন হয় না সেখানে। তাই 6 মাস বয়সের আগে শিশুদের শ্বেতসার জাতীয় খাদ্য দেওয়া হয় না। ভালো করে মনে রাখবেন যে কেন দেওয়া হচ্ছে না। কারণ শ্বেতসার পরিপাকের জন্য কি হয় না, শ্বেতসার পরিপাকের জন্য আমাদের টায়ালিন উৎসেচকের প্রয়োজনীয়তা রয়েছে। শিশুর দেহে ওই টায়ালিন উৎসেচকটাই 6 মাসের আগে উৎপাদন হয় না। তাই শিশুকে 6 মাস বয়সের পূর্বে শ্বেতসার জাতীয় খাদ্য দেওয়া হয় না। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে? অপরিহার্য, আমাদের শরীরের পক্ষে অনেক অ্যামাইনো অ্যাসিড আছে, যার মধ্যে কোনোটা খুব দরকার আর কোনোটা কম প্রয়োজনীয়তা রয়েছে। যে অ্যাসিডগুলো আমাদের শরীরে অত্যধিক পরিমাণে প্রয়োজন তাকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। যে অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে উৎপাদন হচ্ছে না, কিন্তু সেই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের পুষ্টির জন্য দরকার, এরকম অ্যামাইনো অ্যাসিডগুলোকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কি না, যে সমস্ত ফ্যাটি অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না কিন্তু দেহের স্বাভাবিক পুষ্টি এবং বৃদ্ধির জন্য এই অ্যাসিডের প্রয়োজনীয়তা রয়েছে, সেই অ্যাসিডকে বলা হয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। যেমন লিনোলেনিক এবং লিনোলেইক আমরা উদাহরণস্বরূপ বলতে পারি। কিটোনেমিয়া কি? কিটোনেমিয়া, রক্তে কিটোন বডির পরিমাণ অতিরিক্তভাবে বেড়ে গেলে, অর্থাৎ আমাদের স্বাভাবিক পরিমাণ আছে 90 mg/100 ml, অর্থাৎ এর তুলনায় যদি বৃদ্ধি পায় তাকে বলা হয় কিটোনেমিয়া। রক্তে কিটোন বডির স্বাভাবিক পরিমাণ থেকে যদি বেড়ে যায় কিটোন বডি, তখন সেই অবস্থাকে বলা হয় কিটোনেমিয়া।
এরপর আমরা পথ্য বিজ্ঞান ও তার পরিকল্পনা সংক্রান্ত কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। একজন অধিক পরিশ্রমকারী নারী স্বাভাবিক কত কিলো ক্যালোরি চাহিদা থাকে? অর্থাৎ একজন বেশি পরিমাণে সে শ্রমসাধ্য কাজ করে থাকে, সেরকম একজন নারী প্রত্যহ কত কিলো ক্যালোরি চাহিদা রয়েছে? প্রায় 2850 কিলো ক্যালোরির শক্তির প্রয়োজন, প্রায় 2850। আবার একজন গর্ভবতী পরিশ্রমী নারীর প্রত্যহ কত কিলো ক্যালোরির চাহিদা? না, প্রায় 3200 কিলো ক্যালোরির শক্তির দরকার হয়ে থাকে। গর্ভাবস্থায় কোন কোন খনিজ লবণ বেশি সরবরাহ করা দরকার? যখন একটি মেয়ে গর্ভবতী হয়েছে অর্থাৎ প্রেগনেন্সি অবস্থা, সেই অবস্থায় তার শরীরে কোন কোন খনিজ মৌল বা উপাদানগুলি তার বেশি পরিমাণে দরকার বা বেশি সরবরাহ করা দরকার? বলা হয় ক্যালসিয়াম, ফসফরাস এবং আয়রন। তার যে মাতৃজঠরে শিশুটি রয়েছে এবং নিজের দেহ পুষ্ট হওয়ার জন্য এই সমস্ত খনিজ উপাদান তাকে বেশি করে দেওয়া দরকার। অর্থাৎ ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এই খনিজ মৌলগুলো তার শরীরে বেশি প্রয়োজন হয়ে থাকে। গর্ভাবস্থায় নারীকে কি ধরনের খাদ্য পর্যাপ্ত দেওয়া দরকার? কি কি খাদ্য তাকে আমরা দেব? প্রোটিন, শাকসবজি, ফলমূল এবং অত্যধিক একটু জল পান করতে হবে। এই ব্যাপার। গর্ভাবস্থায় কোন খাদ্যের ব্যবহার সীমিত হওয়া উচিত? অর্থাৎ গর্ভাবস্থাকালীন কোন খাদ্যটা তার কম গ্রহণ করা উচিত? কি কি খাদ্য খাসি? অর্থাৎ সেই সময় গর্ভবতী অবস্থায় নুন, চিনি, অধিক তেল মশলাযুক্ত খাদ্য থেকে বিরত থাকা দরকার। অধিক পরিমাণে লবণ খাওয়া যাবে না, তেল মশলাযুক্ত খাওয়া চলবে না, এবং চিনি, মিষ্টি এগুলো তাকে বর্জন, অর্থাৎ কম পরিমাণে গ্রহণ করবে। গর্ভাবস্থায় লোহার চাহিদা বাড়ার একটি প্রধান কারণ কি? কারণ গর্ভাবস্থায় শিশুর দেহ সেখানে আরবিসি উৎপাদন হয়, অর্থাৎ আরবিসি গঠনের জন্য বা হিমোগ্লোবিন তৈরির জন্য তার বেশি পরিমাণে আয়রনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গর্ভাবস্থায় কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত? দরকার কি ধরনের খাদ্য? খাদ্য যাতে সহজপাচ্য হয় সেরকম এবং সরল খাদ্য, সহজপাচ্য ও সরল খাদ্য গ্রহণ করা উচিত। গর্ভাবস্থা প্রথম দিকে কিরূপ খাদ্য সরবরাহ করা দরকার? মানে গর্ভাবস্থা প্রথম দিকে, প্রথম মাস, দ্বিতীয় মাস, তো এই সময় তার কি রকম খাদ্য গ্রহণ করা উচিত? একটি মহিলার ক্ষেত্রে গর্ভাবস্থা প্রথম দিকে অরুচি থাকে, তাই সেই সময় বমি ভাব থাকে। প্রথম অবস্থা দিকে কি হয় না, ওই মহিলাদের বমি ভাব, অরুচি, খাদ্যে খেতে ইচ্ছে করে না। তো সেই অবস্থায় তাকে কি দেওয়া উচিত? না, মুড়ি, টোস্ট, বিস্কুট ইত্যাদি খেতে দেওয়া যেতে পারে। স্তন্যদানকারী মায়ের স্বাভাবিক স্ত্রীলোকের অপেক্ষা দৈনন্দিন অতিরিক্ত কত কিলো ক্যালোরি? একজন স্বাভাবিক মহিলা আর একজন হচ্ছে স্তন্যদানকারী মা। তো স্তন্যদানকারী মা তিনি একজন স্বাভাবিক মহিলার থেকে কত কিলো ক্যালোরি অতিরিক্ত তাপ গ্রহণ করবেন, অর্থাৎ তার প্রয়োজন হয়। প্রথম 6 মাসে প্রায় 600 কিলো ক্যালোরির দরকার, পরের দিকে বা 6 থেকে 12 মাসের মধ্যে 520 ক্যালোরি দরকার, অধিক দরকার তার 520 কিলো ক্যালোরি। এরপর স্তন্যদানকারী মায়ের ভিটামিন এ এবং ভিটামিন সি এর চাহিদা কি? একজন স্তন্যদানকারী মায়ের কি পরিমাণ ভিটামিন এ এবং সি দরকার? স্তন্যদানকারী মায়ের প্রত্যেক ভিটামিন এ হচ্ছে চাহিদা হচ্ছে 950 মাইক্রোগ্রাম এবং ভিটামিন সি হচ্ছে প্রায় 80 মিলিগ্রামের মতো তার গ্রহণ করা উচিত। গর্ভবতী নারীদের প্রতিদিন কত গ্রাম ফল খাওয়া উচিত? গর্ভবতী মহিলা তাকে কি পরিমাণ ফল খাওয়া উচিত? প্রায় 200 গ্রাম তার ফল গ্রহণ করা উচিত প্রত্যহবার। প্রায় 200 গ্রাম ফল তার প্রয়োজনীয়তা রয়েছে। গর্ভবতী নারীর কি ধরনের ভিটামিনের চাহিদা রয়েছে? এই সময় গর্ভবতী অবস্থা কি কি ভিটামিনের তার প্রয়োজনীয়তা রয়েছে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ভিটামিন বি2 ইত্যাদি তার শরীরে দরকার।
গর্ভাবস্থায় আরেকটু এখানে জানবো, গর্ভাবস্থায় লোহার চাহিদা বাড়ানোর কয়েকটি কারণ বলো। গর্ভাবস্থায় কেন তার আয়রন বা লোহার দরকার হয়? এক, বলতে পারি যে ভ্রূণের রক্তে লোহার সঞ্চয়। দ্বিতীয়, বলতে পারি শিশুর যকৃতে লোহার সঞ্চয়। ভ্রূণ ও প্লাসেন্টার বৃদ্ধিতে লোহার অপরিবর্তনশীল এবং সর্বোপরি হচ্ছে হিমোগ্লোবিনের গঠন হওয়ার জন্য তার শরীরে বাড়তি লোহার চাহিদার দরকার হয়ে থাকে। গর্ভাবস্থায় কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত? প্রথমেই বলেছিলাম, আবারও বলছি, সহজপাচ্য সরল খাদ্য, শাকসবজি, ফলমূল, পর্যাপ্ত পরিমাণ পানীয় বা জল গ্রহণ করা উচিত। সুষম খাদ্য কাকে বলে? যে কোনো ব্যক্তি তার খাদ্য অভ্যাসের মধ্যে সুষম খাদ্য তার গ্রহণ করা উচিত। আমরা সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট কাকে বলবো? না, যে খাদ্যে, যে বিশেষ খাদ্যে খাদ্য উপাদানের 6টি উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে, উপযুক্ত গুণাগুণ অনুসারে, অর্থাৎ শর্করা, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল। এই উপাদানগুলো একটা নির্দিষ্ট অনুপাতে থাকা দরকার। যে খাদ্যের মধ্য থেকে এটা পাওয়া যায় তাকে আমরা সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে থাকি। তাহলে সুষম খাদ্য, অধুনা যেমন অনেকে দুধ বা ডিমকে সুষম খাদ্যের লিস্টে ফেলে, কিন্তু না, অধুনা দুধ বা ডিমকে সুষম খাদ্য বলা হয় না। সুষম খাদ্য বলতে এখন বোঝায় অনেকগুলি খাদ্যের সমাহার যেখানে এই 6টি উপাদান উপযুক্ত পরিমাণে থাকবে। নির্দিষ্ট কোনো খাদ্যকে বলা হয় না সুষম খাদ্য, অর্থাৎ ডিম বা দুধকে আমরা সুষম খাদ্য বলতে পারি না। গর্ভ কি? গর্ভ হচ্ছে স্ত্রী দেহে জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধি এবং পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হওয়া পর্যন্ত যে সময়কাল তাকে বলা হয় গর্ভাবস্থা। গর্ভের সময়কাল ধরা হয় কত? 9 থেকে প্রায় 10 মাস। অর্থাৎ গর্ভকাল হল স্ত্রীদের সেই অবস্থা যেখানে জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধি এবং পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হওয়া পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালকে বলা হয় গর্ভ। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার প্রধান খাদ্য কি? শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাকে প্রধান কোন খাদ্য দেওয়া হয়? মাতৃদুগ্ধ। এবং সেই প্রধান খাদ্যটির একটি বিশেষ নামও আছে, যে মাতৃদুগ্ধটি প্রথম অবস্থায় তাকে বলা হয় কোলোস্ট্রাম। কি লক্ষণ দেখে শিশুর খিদে পেয়েছে বোঝা যায়? খিদে পেলে শিশু কেঁদে ওঠে, এটা স্বাভাবিক লক্ষণ। কান্নাকাটি করা, অর্থাৎ শিশুর এই লক্ষণটি দেখে বুঝতে পারা যায় যে তাকে খিদে পেয়েছে। কখন শিশুকে বদলি খাবার দেওয়ার প্রয়োজন হয়? যখন একটি শিশুর মাতৃদুগ্ধে তার ঠিকমতো পুষ্টি হয় না, বা মাতৃদুগ্ধের পরিমাণ কম রয়েছে, অর্থাৎ মাতৃদুগ্ধ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না, তখন হচ্ছে একটি শিশুকে বদলি খাদ্য দেওয়ার প্রয়োজনীয়তা আছে। বদলি খাদ্য হিসাবে শিশুর উপযুক্ত খাদ্য কি? গোদুগ্ধ বা গোদুধ ব্যবহার করা হয়ে থাকে। দুধ ছাড়াও বদলি খাদ্যে আর কি কি খাদ্য ব্যবহার করা হতে পারে? বদলি খাদ্য হিসেবে মৌসুমী রস, গোলাপ ভাত, সুজির মণ্ড, ডিমের কুসুম ইত্যাদি ব্যবহার করা থাকতে পারে। মায়ের দুধ ছাড়া বদলি খাদ্য অভ্যাসে করানোর প্রয়োজন হয় কি কারণে? মা যদি সেখানে গৃহে না থাকে, বা মায়ের যদি কোনো অসুস্থতা থাকে, বা মায়ের দেহে দুগ্ধ উৎপাদন ক্ষমতা কম হয়, সেক্ষেত্রে এই বদলি খাদ্য দেওয়ার প্রয়োজনীয়তা আছে। শিশু জন্মের পর কত সময় অবধি স্তনদুগ্ধ পান করানো উচিত? প্রায় 6 মাস পর্যন্ত। শিশু জন্মের পর থেকে প্রায় 6 মাস পর্যন্ত তার মূল খাদ্য হওয়া উচিত তার মাতৃদুগ্ধ। মাতৃদুগ্ধে উপস্থিত প্রোটিনের নাম কি? মাতৃদুগ্ধের যে প্রোটিন থাকে তার নাম কি? তার নাম হচ্ছে ল্যাক্টোবেরিন। মাতৃদুগ্ধে যে স্নেহ পদার্থ কি হারে থাকে, অর্থাৎ ফ্যাটের পরিমাণ এখানে যেটা, অর্থাৎ 100 গ্রামে সেখানে 3.4 গ্রাম ফ্যাট পাওয়া যায়। গরুর দুধ ফোটালে কোন উপাদানটি নষ্ট হয়ে যায়?
অর্থাৎ গোদুগ্ধকে আমরা যদি গরম করে দিতে হবে, তো সেখানে ক্ষেত্রে তার মধ্যে একটি ভিটামিন নষ্ট হয়ে যায়, তার নাম কি? তার নাম হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই যেমন আমরা একটু আগে বলেছিলাম যে গোদুগ্ধকে সুষম খাদ্য বলা হয় না। কেন বলা হয় না? কারণ গোদুগ্ধকে যখন গরম করা হয় তার মধ্যে ভিটামিন সিটি নষ্ট হয়ে যায় এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আয়রনের থাকে না, যার কারণে গোদুগ্ধকে সুষম খাদ্য বলা হয় না। মাতৃদুগ্ধে রোগ প্রতিরোধকারী দুটো উপাদানের নাম। শিশু তার মায়ের দুগ্ধ পান করে, এই দুগ্ধের মধ্যে রোগ প্রতিরোধকারী উপাদান থাকে, সেই উপাদানগুলির নাম কি? যথাক্রমে লাইসোজাইম নামক এক প্রকার উৎসেচক থাকে, এছাড়া ইমিউনোগ্লোবিন নামক এক প্রকার গ্লোবিন প্রোটিন থাকে, যেটা একটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং তাকে রোগ প্রতিহত করতে সাহায্য করে। শিশুর দুটি অর্ধকঠিন তোলা খাবারের নাম। অর্ধকঠিন তোলা খাবার হিসাবে আমরা সেদ্ধ ডাল এবং কাঁচকলা যে রয়েছে সেই কাঁচকলা ব্যবহার করে থাকি। মাতৃদুগ্ধের ক্যালোরি মূল্য কত? অর্থাৎ 100 ml দুগ্ধে তার ক্যালোরি মূল্য কত? প্রায় 65 থেকে 67 কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায় 100 ml। মাতৃদুগ্ধে অবস্থিত লোহা আবদ্ধকারী প্রোটিনের নাম কি? অর্থাৎ আয়রনকে আবদ্ধ করবে, তার সেই প্রোটিনটির নাম কি? প্রোটিনের নাম হচ্ছে ল্যাক্টোফেরিন। ল্যাক্টোফেরিন যে প্রোটিন থাকে এটি লোহাবদ্ধকারী প্রোটিন হিসাবে চিহ্নিত। কোন উৎসেচক ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর আক্রমণ এবং ধ্বংস করে? লাইসোজাইম নামক এক প্রকার উৎসেচক, যা আমাদের ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পাচিত করতে সাহায্য করে। কোলেস্ট্রামে অবস্থিত ভিটামিনগুলো কি কি? মাতৃদুগ্ধের যে প্রথম কয়েকদিন খাওয়ানো হয় ঈষৎ হলদে বর্ণের, তো সেই দুগ্ধটার নাম আছে কোলেস্ট্রাম। এই কোলেস্ট্রামে কি কি ভিটামিন থাকে? এ, ডি এবং B12। ভিটামিন এ, ভিটামিন ডি এবং B12 নামক এই ভিটামিনগুলি মাতৃদুগ্ধের যে কোলেস্ট্রাম রয়েছে তার মধ্যে অবস্থান করে। গোদুগ্ধে কত শতাংশ কেসিন থাকে? গোদুগ্ধে প্রায় 100 ml 2.8 গ্রাম কেসিন থাকে। এরপরে মাতৃদুগ্ধে উপস্থিত প্রধান কার্বোহাইড্রেটের নাম কি? মাতৃদুগ্ধে প্রধান উপস্থিত কার্বোহাইড্রেটের নাম হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ নামক শর্করা পাওয়া যায় মাতৃদুগ্ধে। মাতৃদুগ্ধে অবস্থিত ল্যাক্টোপারঅক্সিডেজের কাজ কি? ল্যাক্টোপারঅক্সিডেজ কি কাজ করে? স্ট্রেপ্টোকক্কাই নামক জীবাণু ধ্বংসে করতে সাহায্য করে এই প্রকার উপাদানটি। শিশুর খাদ্য হিসাবে মাতৃদুগ্ধই আদর্শ কেন? কেন মাতৃদুগ্ধকে তার ক্ষেত্রে আদর্শ ধরা হয়? কারণ নবজাতক থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুর মাতৃদুগ্ধকে একমাত্র আদর্শ খাদ্য, কারণ মাতৃদুগ্ধ সহজপাচ্য, রোগ প্রতিরোধকারী এবং সুষমতার ক্ষেত্রে মাতৃদুগ্ধ তার ক্ষেত্রে সুষম খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে এবং সেটি সহজপাচ্য এবং রোগ প্রতিরোধ করে থাকে তার শরীরে। স্তনদুগ্ধ থেকে শিশুর উপযুক্ত পুষ্টি না হওয়ার লক্ষণ কি? মাতৃদুগ্ধ পান করছে কিন্তু তার ঠিকঠাক মতন উপযুক্ত পুষ্টি হচ্ছে না, এর লক্ষণগুলো আমরা শিশুর ক্ষেত্রে কি কি পাবো? না, শিশুর ওজন ঠিক মতো বাড়বে না, দ্বিতীয় হচ্ছে স্তন্যপান করার পর ঘুমিয়ে পড়বে না এবং কান্নাকাটি করবে, এটা হচ্ছে লক্ষণ। একটি শিশু মাতৃদুগ্ধ পান করার পরেও সে অপুষ্টিতে ভুগছে বা তার উপযুক্ত পুষ্টি হচ্ছে না, এগুলো লক্ষণ হিসাবে আমরা দেখব যে শিশুর ওজন ঠিকঠাক মতো নয়, দ্বিতীয় স্তন্যপানের পর ঘুমিয়ে পড়ছে না এবং সে কান্নাকাটি করে, এগুলো হচ্ছে লক্ষণ। বদলি খাদ্য বা উইনিং কাকে বলা হয়? উইনিং শিশুকে জন্মের 5 থেকে জন্মের 5-6 মাস পর্যন্ত মাতৃদুগ্ধ ছাড়াও যে শক্ত খাদ্য বা অন্য খাদ্য দেওয়া হয়, এই ধরনের খাদ্য বদলি খাদ্যকে আমরা উইনিং বলে থাকি। উইনিং। শিশুর প্রধান কয়েকটি বদলি খাদ্য কি কি? শিশুকে আমরা বদলি খাদ্য হিসেবে কি কি দিতে পারি? নরম ভাত, আলু সেদ্ধ দিতে পারি, কাঁচা কলা দিতে পারি, সেদ্ধ আপেল সেদ্ধ, সেদ্ধ করা সবজির রস, মৌসুম্বির রস, ডাল সেদ্ধ ইত্যাদি খাদ্য আমরা শিশুকে দিতে পারি। মাতৃদুগ্ধে কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে? মাতৃদুগ্ধে কি কি অ্যামাইনো অ্যাসিড? প্রধানত হচ্ছে সিস্টিন, মিথিওনিন, টোরিন ইত্যাদি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। কোন অবস্থায় মা শিশুকে স্তনদুগ্ধ দিতে পারে না? যদি
কোনো কারণে অর্থাৎ মাতার যদি কোনো কারণে রোগে আক্রান্ত হয়, অর্থাৎ জটিল রোগ যেমন অ্যামোনিয়া, যক্ষা বা টাইফয়েড, বা দুগ্ধ উৎপাদন ক্ষমতা কমে গেলে একজন মা তার শিশুকে দুগ্ধ পান করাতে পারে না। শিশুকে সময় মতো বদলি খাদ্যে অভ্যস্ত করানো না হলে শিশুর যে দুটি রোগ হয়, অর্থাৎ উপযুক্ত পরিমাণে প্রোটিন এবং কার্বোহাইড্রেট না যদি পায়, বদলি খাদ্য সেখানে আছে কি রোগ হয়? দুটো প্রধান রোগের নাম হচ্ছে মেরাসমাস, দ্বিতীয় হচ্ছে কোয়াশিওকর। তো মেরাসমাস এবং কোয়াশিওকর এই দুটি রোগ দেখা যায়। পরিণত দুধ কি? কোলোস্ট্রাম মিশ্রণের পর অর্থাৎ 3 থেকে 5 দিন পর মাতৃস্তন থেকে নিঃসৃত পরিপোষক, হরমোন, উৎসেচক এবং জৈবিক সমৃদ্ধ যে খাদ্য, তাকে বলা হয়ে থাকে পরিণত দুধ। শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক কোন অ্যামাইনো অ্যাসিড কোলোস্ট্রামে বেশি থাকে? মস্তিষ্ক বিকাশে শিশুর ক্ষেত্রে কোন মাতৃদুধে একটি উপাদান থাকে, সেই উপাদানটির নাম কি? ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, যা শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে। সদ্যজাত শিশুর দৈনিক কত তাপ শক্তির প্রয়োজন হয়? একজন শিশুর তাপ শক্তির কত প্রয়োজনীয়তা রয়েছে? প্রায় 92 কিলো ক্যালোরি পার কেজি হিসাবে আছে। 92 কিলো ক্যালোরি পার কেজি